জাপানে এলে আপনাকে তিনটে জায়গা অবশ্যই দেখতে হবে। আমরা টোকিও আর কিয়োটো আপনাদের দেখিয়েছি, তবে এর সঙ্গে ওসাকা না দেখলে জাপান ভ্রমণ সম্পূর্ণ হবে না। ওসাকা জাপানের সবচেয়ে প্রাণবন্ত আর জমজমাট শহর। কালচার, লাইফস্টাইল, ক্যাফে, রেস্টুরেন্ট, নাইট লাইফ, স্ট্রিট ফুড আর নিয়ন লাইটে মোড়া ইয়োডো নদীর দুটো ধারকে বিশ্ব সেরা বলে মনে করা হয়। এছাড়া অনেক ট্যুরিস্ট অ্যাট্রাকশনও রয়েছে, যার মধ্যে কাসল, টেম্পল, টাওয়ার, পার্ক খুবই মনোরম। চলুন আগামী দুদিন ঘুরে বেড়াই ওসাকাতে। ওসাকা যাওয়ার জন্য হোটেল চেকিং করে চলে এসেছি কিয়োটো স্টেশনে। জাপানের অন্যতম বৃহত্তম স্টেশন এই কিয়োটো স্টেশন। এটা টোকিওর চেয়েও বড় স্টেশন, সাইজেও বিশাল। এটাকে বাইরে থেকে দেখলে একটা শপিং মল মনে হবে। খুবই প্রাণবন্ত এই স্টেশন, সবসময় কিছু না কিছু ইভেন্ট লেগে আছে। দেখছেন নাচ গানের আসর চলছে। স্টেশনের সিঁড়িটা এলইডি করা রয়েছে আর নানা রকমের গ্রাফিক্স দিয়ে প্রজেকশনও করা হচ্ছে। এছাড়া রয়েছে ক্যাফে, রেস্টুরেন্ট, বার, শপিং আর্কেড, সবকিছুই আধুনিক মানের। হ্যাং আউট করা বা 2-4 ঘন্টা লেওভার পিরিয়ড কাটানোর জন্য অত্যন্ত মনোরম জায়গা। তো আমার ট্রেন এসে গেছে। কিয়োটো থেকে ওসাকা যাচ্ছি। 56 কিলোমিটার রাস্তা, মিনিট 15 লাগবে ওসাকা পৌঁছতে। ওসাকাতে অনেকগুলো স্টেশন আছে সিটি সেন্টারকে ঘিরে, তাই আপনাকে জানতে হবে কোন স্টেশন দিয়ে কোথায় যেতে হবে। বুলেট ট্রেন শিন ওসাকা স্টেশনে আসে, তবে এখান থেকে ওসাকার মেইন স্টেশন 4 কিলোমিটার দূরে। ওসাকা স্টেশনের পাশেই আছে আর একটা গুরুত্বপূর্ণ স্টেশন, সেটা হচ্ছে উমেদা স্টেশন। আমি কিয়োটো থেকে শিন ওসাকা হয়ে উমেদা স্টেশনে যাচ্ছি, আর আমার হোটেলের কাছেই। উমেদা স্টেশনের চত্বরটা ভারী সুন্দর করে সাজানো, এখানে অনেক কিছু দেখার আছে। চলুন আপনাদের এই স্টেশন চত্বরটা একটু ঘুরে দেখাই। এই 4টে স্টেশন, তো খুবই আধুনিক স্টেশন। উমেদা স্কাই বিল্ডিং করা রয়েছে একটুখানি, তাই যেখানে যেটা ওখানে হাঁটতে বেটার লাগবে। ছাদ থেকে ভারী সুন্দর দেখা যায়। হাঁটতে হাঁটতে চলে এসেছি আমার হোটেলের কাছে। দোতনবাড়ি বলে জায়গা, খুব নামকরা স্পট। আর এর কাছেই আছে দোতনবাড়ি রিভার। এটা ইয়োডো রিভার বলা হয়। খুব বড় রিভার, মানে এটা একটা বলতে পারেন রিভারের একটা কানাল। এটা কিয়োটো অবধি গেছে, আর এই রিভারের কাছে আমরা এসে গেছি। খুব আলো টালো দিয়ে সাজানো। এখানে একটা মিনি ক্রুজও হয়। তো চলুন, দেখছি প্রচুর ভিড়ও আছে, লম্বা লাইনও আছে। আজ শনিবার, সেই জন্যে বেশ ভালোই ভিড় আছে। আর দেখছেন চারিদিকে প্রচুর আলোয় মোড়া এই নদীর ধার। মিনি ক্রুজের ভাড়া 700 টাকার মতো, প্রায় ঘন্টাখানে। বিভিন্ন ধরনের ক্রুজ আছে, এক একজনের এক এক রকম রেট, এক এক রকম তো আমি একটা ক্রুজে চড়ে বসেছি। কমেন্টেটর বক্তৃতা দিচ্ছেন, কোন কোন বিল্ডিংয়ের কি কি মাহাত্ম্য আছে বুঝিয়ে দিচ্ছেন। তো যাই হোক, সবাই
ছবি দেখতেই বেশি ব্যস্ত আর ছবি তুলতেই বেশি ব্যস্ত। বোটগুলো ভারী সুন্দর সাজানো দেখতে পাচ্ছেন, অনেকগুলো বোটে নিয়ন লাইট দেওয়া রয়েছে। প্রচুর লোক হাঁটাহাঁটি করছেন দুধার দিয়ে, দেখছেন প্রচুর রেস্টুরেন্ট, নিয়ন আলোয় মোড়া বিভিন্ন শপিং সেন্টার, ক্যাফে, বার, রেস্টুরেন্ট সব কিছুই রয়েছে এখানে। তবে এই সমস্ত নদীতে চড়ার আনন্দ আলাদা। তো আজ রবিবারের সকাল সকাল বেরিয়ে পড়েছি ওসাকার বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। প্রথমেই চলে যাব ওসাকা ক্যাসেলে, অনেক কিছু দেখার আছে। আকাশ একটু মেঘলা, প্রচুর ভিড় এখানে, কারণ এই ক্যাসেল হচ্ছে খুব বিখ্যাত জায়গা, এখানকার একটা আইকনিক ল্যান্ডমার্ক বলতে পারেন। ওই 350 টাকা মতো এন্ট্রি ফি আছে, আর অনেক কিছু দেখারও আছে ভেতরে। জাপানেও প্রচুর রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছে, বিভিন্ন রকম স্ট্রাগল হয়েছে। এডো এরা থেকে বিভিন্ন রাজারা এসছেন, প্রায় 400 বছর ধরে প্রচুর যুদ্ধ বিগ্রহ চলেছে জাপানে। আর এই ক্যাসেল সাক্ষী রয়েছে এই সমস্ত হিস্টোরিক্যাল ঘটনাগুলোকে জানানোর জন্যে। এর মধ্যে একটা মিউজিয়ামও আছে, তবে এটা ভেঙে যায়, আবার 1931 সালে এটাকে রিবিল্ড করা হয়েছে। ভেতরে একটা পার্কও রয়েছে ভারী সুন্দর, একটা প্যাগোডাও করা রয়েছে যার উপরটায় ওঠা যায়, এবং এই প্যাগোডার মধ্যেই মিউজিয়াম রয়েছে। ওপর থেকে ভারী সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। তবে এখন ফল কালার সেভাবে আসেনি, তাই গাছের রং সেইভাবে এখনো ফোটেনি। তবে এই গাছের রঙগুলো খুব শিগগিরই একদম অরেঞ্জ বা লাল হয়ে যাবে, তখন দেখতে আরো সুন্দর লাগবে। চারিপাশে একটা খালও আছে, যেরকম সব ক্যাসেলে দেখা যায়। আর এখানে একটা মিলিটারির অফিসও রয়েছে এখনো, যেখান থেকে মিলিটারি কন্ট্রোল করা হয় পুরো দেশে। মিউজিয়ামের ভেতরেও প্রচুর কিছু দেখার আছে। রবিবারের সকাল সবাই উপভোগ করার জন্য এখানে এসছেন। যাই হোক, এবার বেরোনোর পালা। খুব বিশাল এই ক্যাসেল, তো এখান থেকে নিয়ারেস্ট মেট্রো স্টেশনে যাওয়ার জন্যে টুকটুক বা ওই অটোরিকশা রয়েছে। তো ওই রকম একটা অটোরিকশাতে চড়ে বসেছি এবারে পরবর্তী আকর্ষণে যাওয়ার জন্যে। আজ যাব সিতেনোজি টেম্পল। এটা খুবই বিখ্যাত বৌদ্ধিস্ট টেম্পল। সকাল 8:30 থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে এই মন্দির। অ্যাকচুয়ালি এটা খুবই পুরনো মন্দির, প্রায় 1500 বছর আগে তৈরি হয়েছিল, কিন্তু তারপরে এটা রেনোভেশন হয়, এটা ভেঙে পড়ে যায়, তারপর রেনোভেশন হয়ে এটা দাঁড়িয়েছে। আর এর পেছনেই রয়েছে একটা গ্রেভইয়ার্ড, সম্মানিত লোকেদের সব কবর দেওয়া হয়, প্লাস একটা গার্ডেনও রয়েছে। বিভিন্ন পদ্ধতি মেনে পুজো আর্চাও হচ্ছে। আর এখানে একটা অ্যান্টিক আর লোকাল ক্র্যাফটসের দোকানও রয়েছে, সেখানে সমস্ত কিছু বিক্রি হচ্ছে। পুরো জায়গাটা বেশ বড় এবং ভারী সুন্দর। তো এখন চলে এসেছি নাম্বা ইয়াসিকা শ্রাইন। এটাও একটা আইকনিক টেম্পল। এটা শক্তি এবং মানুষকে রক্ষা করার জন্য সবাই এই শ্রাইনে আসেন। ইনি রক্ষাকর্তা। আর ফিচারগুলো দেখেই বুঝতে পারছেন বেশ একটা ভয়ের ব্যাপার রয়েছে। সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে এই মন্দির। নাম্বা ইয়াসিকা শ্রাইন দেখেই বুঝতে পারছেন এর মধ্যে একটা বেশ ইভিল স্পিরিটকে দমন করার একটা ব্যাপার আছে, সঙ্গে সঙ্গে একটা গুড লাকেরও ব্যাপার আছে। সেই জন্য এটা ট্যুরিস্ট এবং লোকাল লোক দুজনকারই বেশ ভিড় দেখতে পাচ্ছি। পুরো জায়গাটার একটা ভিজুয়াল অ্যাপিল রয়েছে। এখানে অনেক কিছু ফেস্টিভ্যাল হয়, অনেক ছবি টবি রয়েছে। আমার এবারের গন্তব্য ওসাকা বে, জাপানের পশ্চিমভাগে। এটা একটা বড় বন্দর শহর, আর এটা একটা পেনিনসুলা, এবং এই বন্দর
জাপানের খুবই বিখ্যাত। শুধু বন্দর হিসেবে নয়, এটাকে একটা এন্টারটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়। এটাকে একটা ইয়াং সিটি বলা হয়। তো আমি এসছি এখন টেম্পোজান হারবার ভিলেজে। এই হারবার ভিলেজ খুব বিখ্যাত, তার কারণ হচ্ছে যে এখানে একটা ফেরিস হুইলস রয়েছে, যার ওপর চড়ে পুরো হারবার ভিউ একটা দেখতে পাওয়া যায়। তো বাইরে বৃষ্টি হচ্ছে, ফেরিস হুইলসে উঠে পড়েছি। এটা চারিদিক ঢাকা রয়েছে কাঁচ দিয়ে, আর ভারী সুন্দর একটা ভিউও দেখা যাচ্ছে। আর দূরে ব্রিজও দেখা যাচ্ছে, এটাকে ঐবাসী ব্রিজ বলা হয়। আর এছাড়া টেম্পোজান ব্রিজও দেখতে পাচ্ছি। এই এরিয়াতে আরো 2-3টি আকর্ষণ রয়েছে। পাশেই রয়েছে অ্যাকোরিয়াম, আর রয়েছে ইউনিভার্সাল স্টুডিও, লেগোল্যান্ডও রয়েছে। আর এই পুরো টেম্পোজান যে ফেরিস হুইলস, এর পাশ দিয়ে একটা শপিং মলও তৈরি হয়েছে। বিভিন্ন ধরনের আকর্ষণ এখানে রয়েছে, মানুষের ভিড় আছে, মানুষদের এটা একটা হ্যাং আউট করার জায়গা। আর বাইরে দেখতে পাচ্ছেন যে একটা এই ওয়াটারফ্রন্ট প্রমেনেড আছে। এখানে একটা ম্যানমেড আইল্যান্ড তৈরি করা হয়েছে, আর যার পাশ দিয়ে এই ওয়াটারফ্রন্ট প্রমেনেড, এটা বেড়ানোর খুব সুন্দর জায়গা। এটাকে স্যাকিসিন আইল্যান্ড বলা হয়। তবে আপনি যদি একটু সময় বেশি নিয়ে আসেন, তাহলে ইউনিভার্সাল স্টুডিও আপনারা বেড়াতে পারেন। আপনারা জানেন যে এই স্টুডিওতে একবার ঢুকলে সারাদিন কেটে যাবে, কারণ বিভিন্ন রকমের এন্টারটেনমেন্ট। আর এটা একটু কস্টলিও বটে, সেই জন্য সারাদিন না গেলে আপনার কর্তা হবে না। তবে অ্যাকোরিয়ামটা আপনারা দেখতে পারেন। অ্যাকোরিয়ামটা 2-1 ঘন্টার মধ্যেই দেখে নেওয়া সম্ভব। আর অ্যাকোরিয়ামটা বিখ্যাত, বেশ পৃথিবীর নামকরা অ্যাকোরিয়ামের মধ্যে একটা। তো পুরো জায়গাটা সময় কাটানোর জন্যে ভারী সুন্দর জায়গা। এটা সরাসরি মেট্রোতেও যোগাযোগ রয়েছে ওসাকার সঙ্গে, একটু বাইরে। আর এই ইয়োডো নদীর সংযোগস্থলও এখানে, সমুদ্রের সঙ্গে একটা ব্রিজ দিয়ে সংযোগ করা হয়েছে পুরো জায়গাটাকে। প্রচুর লোক আসেন, এটা একটা দর্শনার্থীদের জন্য, যারা ট্যুরিস্ট তাদের জন্য, প্লাস লোকাল লোকেদের জন্যও খুব সুন্দর একটা বেড়ানোর জায়গা। আর ওসাকা এলে অবশ্যই এই জায়গাটা আসতে হবে, এবং এটা খুব ভালো লাগবে আপনাদের। চলুন এবার যাব ওসাকার আর এক আইকনিক জায়গা, শিনসাকাই আর সুতেনকাকু টাওয়ার। তবে এই টাওয়ারে ওঠার আগে একটা শপিং মল আছে, এবং এখানে আরো অনেক কিছু অ্যাক্টিভিটি রয়েছে। প্রায় 1,500 টাকা মতো টিকিট লাগে ওপরে উঠতে। আর এদের এলিভেটরে করে একদম ওপরে চলে যাওয়া যায়। কাঁচের মধ্যে থেকে ওসাকাকে দারুণ সুন্দর দেখতে লাগছে। চারিদিকে আলো ঝলমল করছে, এবং দূর থেকে দেখছেন ছোট ছোট গাড়ি এবং বাড়িগুলোকে ছোট ছোট দেখাচ্ছে। খুব বেশি স্কাইস্ক্র্যাপার ওসাকাতে নেই, আর্থকোয়েক প্রোন এরিয়া। যথেষ্ট সতর্কতা নিয়ে এই স্কাইস্ক্র্যাপারগুলো তৈরি করা হয়, কিন্তু তার সংখ্যা খুব একটা বেশি নয়। সেই জন্যে একটু ফ্ল্যাট দেখতে লাগছে পুরো জায়গাটা, এবং অনেক দূর অবধি দেখা যাচ্ছে। আর এখানে অনেক লোক এসছেন ওসাকার এই ভিউ দেখার জন্যে, কারণ এটা বেশ পুরনো এবং দীর্ঘদিন ধরে এই জিনিসটা রয়েছে। যদিও খুব উঁচু নয়, কিন্তু যে উচ্চতা আছে সেটা দেখার পক্ষে যথেষ্ট। চলুন ওসাকার এই 360 ভিউ দেখার পর আমরা চলে যাব, পাশেই রয়েছে শিনসাকাই এরিয়া। এটা একটা নস্টালজিক এরিয়া। পুরনো জাপানের যে চিত্র এই এরিয়াতে ঘুরলে আপনি দেখতে পাবেন। যদিও এটা এন্টারটেনমেন্ট এরিয়া, এখানে সমস্ত শপিং, ডাইনিং, বিভিন্ন রকমের এন্টারটেনমেন্ট সমস্ত কিছু রয়েছে, কিন্তু এই জায়গাটা সাজসজ্জা একদম ইউনিক ধরনের। আমরা সচরাচর দেখতে পাই না এই ধরনের, এবং সেই জন্য এখানে বহু লোক দেখছেন, ছবি তুলছেন এবং হ্যাং আউট করছেন। বেশ সুন্দর এরিয়া।
দীর্ঘ সময় ধরে এখানে হেঁটে বেড়ানো যায়, কোনো ক্লান্তি লাগে না। প্রচুর লোক আছেন, অনেক কিছু অ্যাক্টিভিটিও আছে। মাঝখানে আর এরকম এরিয়া আমার খুব ফেভারিট। তো চলুন এবার এইটা দেখে আমরা ফিরবো আমার হোটেলের দিকে। আজই আমাদের শেষ রাত্রি। দোতনবাড়ি এরিয়ার কিছুটা ঘোরাঘুরি করে আজকের দিন শেষ করব, আর এই ভিডিওটাও শেষ করব। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, যদি না লাগে কমেন্ট দেবেন, আর অবশ্যই শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের একটু উৎসাহিত করবেন। ধন্যবাদ।